গল্পকরণে আপনারা শুনছেন মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে অষ্টম পর্ব। জোহর সাহেবকে দেখে কলিমুল্লার আশা ভঙ্গ হল। সে ভেবেছিল জোহর সাহেব খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার চালচলন হাবভাব গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো হবে, চেহারা ও কাজের গুরুত্বের সঙ্গে মানানসই হবে। কথায় আছে পহেলা দর্শনধারী। বাস্তবে জোহর সাহেবের আধভরা একজন মানুষ, মাথার চুল কালো, ঠিক আছে, মুখ ভর্তি সাদা খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, চোখ গর্তে ঢুকে গেছে। সেই চোখ আবার গাঁজাখোরদের চোখের মতো লাল। এই গরমেও তার গায়ে চাদর, চাদরটা আধ ময়লা। লোকটা চেয়ারে পা তুলে বসে আছে। যে কোনো কাবাবের দোকানের অ্যাসিস্ট্যান্ট হলে তাকে মানাতো। কাবাবের মতোই আগুনে ঝলসানো চেহারা। কলিমুল্লাহ বললেন, মেজর সিদ্দিক সাহেব আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। জোহর সাহেব তার দিকে না তাকিয়ে শুদ্ধ বাংলায় বলল, আচ্ছা। কলিমুল্লাহ বুঝতে পারল না সে এখন কি করবে। জোহর সাহেবের সামনে কাঠের চেয়ারটা টেনে বসবে নাকি দাঁড়িয়ে থাকবে। জানালা বন্ধ, ছোট্ট একটা ঘর, খালি চেয়ার বলতে একটাই, সেটাও অনেকটা দূরে। দুজন লোক বসবে মুখোমুখি, একজন এক কোণায়, অন্য আরেকজন আরেক কোণায় বসবে নাকি কে জানে। হয়তো জোহর সাহেবের কথা বলার নিয়মই এই। ঘরে সিগারেটের কটু গন্ধ। কলিমুল্লাহ নিজে সিগারেট খায়, তারপরেও সিগারেটের গন্ধে তার বমি এসে যাচ্ছে। কলিমুল্লাহ বলল, মেজর সাহেব বলেছেন আপনি একজন কবি, আপনাকে দেখার শখ ছিল। জোহর বলল, আপনার ডান দিকে সুইচ আছে, সুইচটা জ্বেলে দিন, ঘর আলো হোক, তারপর আমাকে ভালো মতো দেখেন। কলিমুল্লাহ মনে মনে বলল, তুই তো বাবাজি তেন্তর আছস, নিজেরে কি ভাবছস টিক্কা খান। মনের কথা কেউ শুনতে পায় না, এটা একটা বিরাট সুবিধার বিষয়। কলিমুল্লাহ বাতি জ্বালাতে জ্বালাতে বলল, স্যার আমি কি চেয়ারটা টেনে আপনার সামনে বসব? জোহর সাহেব বললেন, আচ্ছা বসুন। স্যার আমি নিজেও একজন কবি, টুকটাক কবিতা লিখি, ইদানিং গদ্য লেখার চেষ্টা করছি। ভালো, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, যুদ্ধের রাজ্যে পৃথিবী কি? কলিমুল্লার মুখে চট করে কোনো উত্তর এলো না। এই বিহারি কাবাবওয়ালা সুকান্তের কবিতা জানে, খুবই আশ্চর্যের কথা। মেজর সাহেব অবশ্য বলেছিলেন পড়াশোনা জানা লোক। সে চেয়ার টেনে জোহর সাহেবের সামনে বসতেই জোহর সাহেব বললেন, আপনি আরেকদিন আসুন, আজ আমার শরীরটা ভালো না। কলিমুল্লার সঙ্গে সঙ্গে বলল, জি আচ্ছা স্যার, কবে আসবো? যে কোনো দিন আসতে পারেন, আমি এই ঘরে বেশিরভাগ সময় থাকি, গর্তজীবী হয়ে গেছি। স্যার তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে কাগজ কলম আছে? কলিমুল্লাহ উৎসাহের স্বরে বলল, জি স্যার আছে, আমি সবসময় সঙ্গে কাগজ কলম রাখি। একটা ঠিকানা লিখেন। কলিমুল্লাহ ঠিকানা লিখল। জোহর সাহেব বললেন, ঠিকানাটা একজন পুলিশ ইন্সপেক্টরের বাসার, নাম মোবারক হোসেন। স্যার আমি কি ওনার সঙ্গে দেখা করব? ওনার সঙ্গে দেখা করা সম্ভব হবে না, উনি 25শে মার্চ রাতে মারা গেছেন। আপনি ওনার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করবেন। ইন্সপেক্টর সাহেব যে মারা গেছেন এই সংবাদ সম্ভবত তার পরিবারের লোকজন জানে না। স্যার আমি সংবাদটা কি ওনাদেরকে দেব? আপনাকে কোনো সংবাদ দিতে হবে না। ইন্সপেক্টর সাহেবের ফ্যামিলি কেমন আছে, তাদের কোনো সমস্যা আছে কি না, এটা জেনে আসবেন। আমি এই পরিবারের জন্য কিছু একটা করতে চাই। ইন্সপেক্টর সাহেব একজন খাঁটি মানুষ ছিলেন। ভেজাল মানুষের যুগে খাঁটি মানুষ পাওয়া মুশকিল। দু একটা খাঁটি মানুষ যখন দেখি তখন ভালো লাগে। স্যার আপনার কথা কি ওনাদের বলবো? আমার কথা বলার কোনো দরকার নেই। কলিমুল্লাহ সাহেব। জি স্যার। আপনি কেমন মানুষ, খাঁটি মানুষ না ভেজাল মানুষ? স্যার আমি ভেজাল। ঠিক আছে, আমাদের ভেজাল মানুষই দরকার। এখন যান। স্যার আসসালামু আলাইকুম। জোহর সাহেব সালামের জবাব না দিয়ে সিগারেট ধরালেন। কলিমুল্লাহ মনে মনে বলল, শালা কাবাবওয়ালা। হ্যালো কবি,
মনে মনে কি ভাবছ? কলিমুল্লাহ চমকে উঠল। এই শালা কি মনের কথা বুঝতে পারে? বিচিত্র কিছু না, পৃথিবীতে নানান কিসিমের মানুষ আছে। কলিমুল্লাহ বিনীত ভঙ্গিতে বলল, স্যার আমি কিছু ভাবছি না, কবিতার একটা লাইন মাথায় এসেছে, ওইটা নিয়ে নাড়াচাড়া করছি। বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যেতে পারে। জি আচ্ছা স্যার। বিদায় হন, ক্লিয়ার আউট। জি আচ্ছা স্যার। শিউলি গাছে আশ্বিন কার্তিক মাসে ফুল ফুটবে, এটাই নিয়ম। কদম গাছে ফুল ফুটবে আষাঢ়ের পূর্ণিমায়, শিমুলে ফুটবে চৈত্র দিনের উত্তাপে। অথচ মরিয়মদের বাড়ির সামনে শিউলি গাছে চৈত্র মাসে ফুল ফুটেছে। গাছের একটা ডাল দোতলার বারান্দায় এসেছে, ডাল ভর্তি ধবধবে সাদা ফুল। গাছটার কি মাথা খারাপ হয়ে গেছে? মানুষের মাথা খারাপ হতে পারলে গাছের হবে না কেন? গাছেরও তো জীবন আছে। চৈত্র মাসে শিউলি গাছে ফুল, এই খবরটা মাসুমাকে দিতেই সে বলল, ফুটুক। মরিয়ম বলল, আয় দেখে যা। মাসুমা বলল, বুবু আমার ফুল দেখার শখ নাই। সাফিয়াকে এই খবরটা দিতেই তিনি অনাগ্রহের সঙ্গে বললেন, আচ্ছা। মরিয়ম বলল, মা চলো তোমাকে দেখাই। সাফিয়া বললেন, পরে দেখব, হাতের কাজটা সারি। অথচ তার হাতে কোনো কাজ নাই, তিনি বাবার পাশে ঝিম ধরে বসে আছেন। মরিয়ম আরেকবার বারান্দায় গেল ফুল দেখতে। ডালটা উঁচুতে, হাতের কাছে থাকলে কয়েকটা ফুল পারত। শিউলি ফুলের বোটা দিয়ে সুন্দর হলুদ রং হয়, এই হলুদ রং দিয়ে পায়েস রান্না করলে পায়েসে ফুল ফুল গন্ধ চলে আসে। মরিয়ম মুগ্ধ চোখে আরও কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকল। এই খবরটা একজনকে দিতে হবে, সে একজন কোথায় আছে সে জানে না, তার কাছে খবর কিভাবে পৌঁছানো যাবে তাও জানে না। তারপরেও সে প্রায় রোজেই একটি করে চিঠি লিখে খাতা ভর্তি করে ফেলেছে। কোনো এক সময় চিঠিগুলো নিশ্চয়ই পৌঁছানো যাবে। মরিয়ম দরজা বন্ধ করে দিল। চিঠি লেখার সময় হুট করে কেউ ঘরে ঢুকলে তার বড় বিরক্তি লাগে। চিঠি লেখার সময় সম্পূর্ণ তার একার, তার আশেপাশে কেউ থাকবে না। চিঠি সম্বোধন নিয়ে মরিয়মের খুব সমস্যা হয়। কোনো সম্বোধনেই তার পছন্দ হয় না। তার খুব ইচ্ছে করে নাইমুলকে সংক্ষেপ করে নাই লিখতে। সে যদি মরিয়মকে সংক্ষেপ করে মরি ডাকতে পারে, তাহলে মরিয়ম কেন নাইমুলকে সংক্ষেপ করে নাই ডাকতে পারবে না? সমস্যা অবশ্য আছে, প্রিয় নাই লিখতে যেন কেমন লাগছে, মনে হয় যাকে লেখা হচ্ছে সে নাই। মরিয়ম লিখল, এই যে তুমি কেমন আছো? জানো কি হয়েছে? আমাদের বাড়ির সামনে শিউলি ফুলের গাছটা আছে না, অনেকটা বড় ঘটনা। কারণ শিউলি গাছে চৈত্র মাসে ফুল ফুটে না। আমার ধারণা গাছটার মাথা খারাপ হয়ে গেছে। মানুষের যদি মাথা খারাপ হয়, গাছের কেন হবে না? গাছের জীবন আছে, জগদীশ বসু আবিষ্কার করেছেন। তুমি কি জানো আমারও মাথা খারাপ হয়ে গেছে? রাতে আমি এক ফোঁটা ঘুমাই না, জেগে বসে থাকি। আমার ঘুম আসে ফজরের নামাজের পর, আজান শুনে নামাজ পড়বার বদলে ঘুমিয়ে পড়ি। 10টা সাড়ে 10টায় ঘুম ভাঙায়, দুপুরবেলা খেয়ে আবার ঘুমোতে যাই। ঘুম থেকে উঠি ঠিক সন্ধ্যায়। উঠি বলে ঠিক হবে না, আমাকে উঠিয়ে দেয়া হয়, কারণ সন্ধ্যাবেলা ঘুমানো খুবই অলক্ষণ। পৃথিবীর কোনো পশু পাখি নাকি সন্ধ্যাবেলা ঘুমায় না, তারা তখন অস্থির হয়ে ছটফট করতে থাকে। আচ্ছা, এটা কি সত্যি? এখন তোমাকে জরুরি কিছু খবর দিই। 1 নম্বর খবর, বাবার কোনো খোঁজ পাই নাই। উনি কোথায় আছে কেউ বলতে পারছে না। বাবার বাড়িতে না থাকার সবচেয়ে বড় সমস্যা হয়েছে মায়ের। উনি সংসার চালাতে পারছেন না। বাবা তো মার হাতে বাড়তি কোনো টাকা দিতেন না, যা টাকা ছিল সব শেষ। চাল ডাল তেল কেনা ছিল বলে কিছুদিন চলেছে, এখন তাও শেষ। মা তার 3 মেয়ে যাকেই দেখেন তাকেই জিজ্ঞেস করেন, এখন কি করি বলতো? ব্যাংকে বাবার টাকা আছে, সেই টাকা তুলতে পারছি না। তবে তুমি এইসব নিয়ে দুশ্চিন্তা করবে না, কারণ ঢাকা শহরে আমাদের আত্মীয় স্বজন আছে, তারা কেউ না কেউ আমাদের খোঁজ করতে আসবে। দেশের বাড়ি থেকে দাদা যেন নিশ্চয়ই কাউকে না কাউকে আমাদের খোঁজে পাঠাবেন। যাত্রাবাড়িতে আমার ছোট নানার, যিনি আমাদের বিয়ে দিয়েছেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। যদি উনি একবার আসতেন তাহলে আমাদের সব সমস্যার সমাধান হতো। মার এবং আমাদের 3 বোনের কিছু গয়না আছে, প্রয়োজনে গয়না বিক্রি করা হবে। তুমি এসব নিয়ে মোটেই চিন্তা করবে না। আমাদের সামনের বাড়ির বাড়িওয়ালা সবাইকে নিয়ে দেশে চলে গেছেন।
বাড়ি পাহারা দেবার জন্য তার শালাকে রেখে গেছেন। তার নাম রতন। আমরা ডাকি তাকে বগা ভাই। দেখতে বগের মতো, এজন্য বগা ভাই। মা ঠিক করেছেন বগা ভাইকে দিয়ে গয়না বিক্রি করাবে। আমরা 3 বোন চাচ্ছি না বগা ভাই আমাদের বাড়িতে আসুক। তার ভাবভঙ্গি ভালো লাগে না। তার কিছু বিহারি বন্ধুবান্ধব আছে, তাদের নিয়ে সে প্রায়ই তাদের বাড়িতে আড্ডা বসায়। সে নিজেও বিহারিদের মতো ঘাড়ে রঙিন রুমাল বাঁধে। তুমি কি জানো, বিহারিদের ভয়ে আমরা সবাই আতঙ্কে থাকি। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ থাকে। এই সময় বিহারিরা নাকি মানুষের বাড়িতে ঢুকে, বিশেষ করে সেই সব বাড়িতে যেখানে অল্প বয়সে মেয়েরা আছে। কি যে ভয়ঙ্কর অবস্থা। রাতে আমরা সবাই একই ঘরে ঘুমাই। মা হাতের কাছে একটা বটি রাখেন। এখন তুমি বলো, ওরা যদি দল বেঁধে আসে, মা বটি দিয়ে কি করবে? যাই হোক, তুমি এসব নিয়ে চিন্তা করবে না। আমরা ঠিক করে রেখেছি, পরিচিত কাউকে পেলেই আমরা দেশের বাড়িতে চলে যাব। একবার দেশের বাড়িতে পৌঁছাতে পারলে আমাদের আর কোনো ভয় নেই। তুমি ভালো থেকো, শরীরের যত্ন নিও। বেশি সাহস দেখানোর দরকার নেই। অন্যরা সাহস দেখাক, তোমাকে সাহস দেখাতে হবে না। খুবই অন্যরকম একটা খবর তোমাকে দেই। মার ধারণা আমার সন্তান হবে। আমার চেহারায় নাকি মামা ভাব চলে এসেছে। ঘটনা তা না, তবে আমি এমন ভাব করছি যে ঘটনা তাই। দেখেছ আমি কেমন মজা করতে পারি। আজ এই পর্যন্তই, কাল আবার চিঠি লিখব। আচ্ছা শোনো, রাতে ঘুমোতে যাবার আগে আয়াতুল কুরসি পরে 3 বার হাততালি দিয়ে ঘুমোতে যাবে। তালির শব্দ যত দূর যায় ততদূর পর্যন্ত কোনো বালা মুসিবত আসতে পারে না। আমরা সবাই তাই করি। ইতি, তোমার মরি। চিঠি শেষ করে মরিয়ম আবার বারান্দায় গেল। অসময়ের ফুল আবার দেখতে ইচ্ছে করছে। ফুল পাড়তে পারলে চিঠিতে ফুলের বোটার হলুদ রং লাগিয়ে দেয়া যেত। বারান্দা থেকে বগা ভাইকে দেখা যাচ্ছে। বগা ভাই তাকিয়ে আছে তার দিকে। তার সঙ্গে আরও 3 জন আছে। প্রত্যেকেই পান খাওয়া, লাল ঠোঁট, কাঁধে রুমাল বাঁধা। তারাও তাকিয়ে আছে বারান্দার দিকে। তাদের একজন হঠাৎ হাততালি দিতে শুরু করলো। তার দেখা দেখি অন্য 2 জনও হাততালি দিচ্ছে। শুধু বগা ভাই দিচ্ছে না। মরিয়ম ছুটে বারান্দা থেকে ঘরে ঢুকে গেল। সাফিয়া বলল, কি হয়েছে? মরিয়ম বলল, কিছু হয় নাই, কেন জানি ভয় লাগছে। ভয় লাগছে কেন? বারান্দা থেকে দেখেছি বগা ভাই কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে তাকিয়ে আছে। তাকানোটা ভালো না। মা চলো আমরা দেশের বাড়িতে চলে যাই। কিভাবে যাব? কে নিয়ে যাবে? বোরকা পরে আমরা চলে যাব, ট্রেনে উঠব, ট্রেন থেকে নামব। সাফিয়া কিছু বললেন না। ছেলে কাঁদছে। তিনি ছেলে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। মেয়ে 3টিকে তার খুব পছন্দ। ভালো মেয়ে, বুদ্ধিমতী, কিন্তু বেশি সরল। মনে কোনো প্যাঁচগোছ নাই। তারপরেও 3 মেয়ের একটা ব্যবহারে তিনি মনে খুবই কষ্ট পেয়েছেন। তাদের বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে তাদের কোনো রকম দুশ্চিন্তা নেই, যেন তাদের বাবা মফস্বলে ইন্সপেকশনে গিয়েছেন, কয়েকদিন পরে ফিরে আসবে। বাবার প্রতি মেয়েদের সামান্য মমতা থাকবে না? এই দুঃসময় একটা মানুষ নিখোঁজ হওয়া যে কত ভয়াবহ ব্যাপার, এটা কি এরা জানে না? ধরে নিয়ে গেল মানুষটা খারাপ, খুবই খারাপ। সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, সবসময় ধমকাধমকি, সবসময় মেজাজ খারাপ। তারপরেও তো বাবা। একজনের বিয়ে হয়েছে, স্বামীর চিন্তা তার মাথায়, অন্য কিছুই তার মাথায় ঢুকছে না। তার কথা বাদ দেয়া গেল, সে থাকুক শিউলি ফুল নিয়ে। অন্য 2 জন, তাদের তো বিয়ে হয়নি, তাদের তো সম্পূর্ণ নিজের লোক নেই। তারা কেন বাবাকে নিয়ে সামান্য দুশ্চিন্তাও করবে না? বাবা ঘরে ফিরছে না, এতে তারা যেন খানিকটা নিশ্চিন্ত। প্রত্যেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে। গতকাল রাতে মাসুমা ছুটে এসে বলল, মা, আকাশবাণী থেকে খুব ভালো নাটক হচ্ছে, শুনবে? সাফিয়া হতভম্ব। এই মেয়ে কি বলে? এখন কি নাটক শোনার সময়? মাসুমা উত্তেজিত গলায় বলল, অচিন্ত কুমার সেনগুপ্তের উপন্যাস থেকে নাটক। উপন্যাসের নাম প্রথম কদম ফুল। সাফিয়া বললেন, মা তোমরা শোনো, আমার বাবুকে দেখতে হবে। মাসুমা বলল, মা, বাবু তো ঘুমাচ্ছে। সাফিয়া বললেন, নাটক শুনতে আমার ভালো লাগে না, তোমরা শোনো। তিনি গম্ভীর মুখে বাবুর পাশে বসে রইলেন। বাবুকে এখন আর ইয়াহিয়া ডাকা হয় না, তার বাবুর নামেই মনে হয় স্থায়ী হয়ে গেছে। বাবু ঘুমাচ্ছে। তিনি তাকিয়ে আছেন তার দিকে।
একসময় এই ছেলের ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরও তার জগতের অন্ধকার কাটবে না। সে হাত বাড়িয়ে প্রিয়জনের স্পর্শ খুঁজবে। তার প্রিয়জনকে সাফিয়া নামের একজন, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাবু যে চোখে দেখে না এবং কানে শুনে না, এই বিষয়ে তিনি এখনো পুরোপুরি নিশ্চিত। বোনদের এই ভয়াবহ খবরটা তিনি দেননি। কেন দেননি তার কারণ তার কাছেও স্পষ্ট না। সাফিয়া নিশ্চিত মেয়েরা এখন বুঝতে পারছে না বাইরের জগতে কি ভয়ানক ওলট পালট হয়ে গেছে। তারা তাদের নিজেদের জীবন নিয়ে প্রায় চিন্তাহীন সময় কাটাচ্ছে, সবকিছুর মধ্যেই এক ধরনের মজা পাচ্ছে। রাতে একই ঘরে সবাই যখন ঘুমোতে আসে, তার মধ্যেও যেন মজা আছে। 3 বোন পাশাপাশি শুয়ে থাকে, গুটুর গুটুর করে কথা বলে। হঠাৎ হঠাৎ খিলখিল হাসে। একজনের সঙ্গে সঙ্গে বলবে, আস্তে হাসো আস্তে, মিলিটারি শুনবে। অমনি আরও জোরালো হাসি। সবচেয়ে ছোটটা একবার রাতে বলল, আপু, মিলিটারির মেয়েদের ধরে নিয়ে যায় কি জন্যে? মাসুমা বলল, আদর করার জন্য ধরে নিয়ে যায়। তোকে যদি ধরে নিয়ে যায় এমন আদর করবে। মাসুমা কথা শেষ না করেই শুরু করলো হাসি। মাসুমা হাসে, মরিয়ম হাসে। তাদের হাসির মাঝখানে মাফরুহা অবাক হয়ে বলে, তোমরা হাসছো কেন? 3 বোনের হাসি তখন আরও প্রবল হয়। হাসির শব্দে সাফিয়ার বুক ধরফর করে। সুসময়ে হাসি সংসারে আরও সুসময় নিয়ে আসে। দুঃসময়ে হাসি আনে ভয়ঙ্কর কোনো দুঃসময়। মরা বাড়িতে লাশ কবর দেওয়ার আগে যদি কেউ হাসে, অবশ্যই সে বাড়িতে আরও কেউ একজন মারা যায়। এটা পরীক্ষিত সত্য। মেয়েরা হাসে, সাফিয়ার বুক ধরফর করে। নিঃশ্বাসে কষ্ট হয়। মেয়েরা বুঝতে পারছে না, কিন্তু তিনি বুঝতে পারছেন সামনের দিন ভয়ঙ্কর। ভয়ঙ্কর সে দিনের কথা ভেবে রাতে তার ঘুম হয় না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করেন। চোখ যখন লাগে বিকট সব স্বপ্ন দেখেন। স্বপ্নগুলো বিকট শুধু না, নোংরাও। এত নোংরা যে ঘুম ভাঙার পর তা গা ঘিনঘিন করে। মনে হয় শরীর অসুচি হয়ে আছে। প্রায়ই স্বপ্নে তিনি তার মৃত বাবাকেও দেখেন। বাবা যেন বাসায় এসেছেন, ছটফট করছেন, যেন খুব ব্যস্ততা। হুড়মুড় করে তিনি শোবার ঘরে ঢুকলেন। ও খুকি, তাড়াতাড়ি কর, লঞ্চ ধরতে হবে। স্বপ্নের মধ্যে সাফিয়া বলে, বাবা এত ব্যস্ত কেন? বললি তো আর যাওয়া যায় না, আমার ছেলে মেয়ে আছে, স্বামী আছে, সংসার আছে। বাবা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, আরে রাখ রাখ, কিসের স্বামী কিসের ছেলে মেয়ে, লঞ্চ ছেড়ে দিবে, আয় খুকি তাড়াতাড়ি আয়। বলে তিনি সাফিয়ার হাত ধরে টানাটানি শুরু করেন। তখন সাফিয়ার ঘুম ভাঙে। এই স্বপ্ন সাফিয়া প্রায়ই দেখে, তবে সবসময় লঞ্চ থাকে না। মাঝে মধ্যে থাকে ট্রেন, নৌকা, বাস। স্বপ্নের মূল বিষয়ের কোনো পরিবর্তন হয় না। স্বপ্নে মৃত ব্যক্তির হাত ধরে টানাটানি খুব খারাপ। এ ধরনের স্বপ্ন দেখলে জানে সৎকা দিতে হয়। মাওলানা রাকিয়ে তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। সাফিয়া তার কোনোটি করেননি। একটা খতম পড়তে চেষ্টা করেছেন 1,24,000 বার দোয়া ইউনুস। ইউনুস নবী যখন তিমি মাছের পেটে চলে গেলেন, তখন জীবনের সমস্ত আশা ছেড়ে এক মনে এই দোয়া পড়লেন, লা ইলাহা ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার কারণে তিমি মাছ ইউনুস নবীকে উগরে ফেলে দিল। তার জীবন রক্ষা হলো। দোয়াটার নাম হয়ে গেল দোয়া ইউনুস। মাছের পেটে চলে যাবার মতো ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে মানুষ যদি পড়ে, তাহলে এই দোয়া পাঠ করলে সে নাজাত পাবে। সাফিয়ার ধারণা তিনি মাছের পেটে আছেন। তিনি একা না, পুরো দেশটাই এখন মাছের পেটে। দেশের সব মানুষের উচিত দোয়া ইউনুস পাঠ করা। শুক্রবারে আসরের নামাজের সময় মরিয়মদের বাড়ির দরজায় কড়া কে যেন জোরে জোরে নাড়তে লাগলো। মরিয়ম ভয় পেয়ে ছুটে গেল মার কাছে। মাসুমা গল্পের বই পড়ছিল। নাইমুল এই বাড়িতে অনেক গল্পের বই নিয়ে এসেছিল। এখন বইগুলো মাসুমার দখলে। সে একটার পর একটা বই পড়ে যাচ্ছে। দরজায় কড়া নাড়ার সময় মাসুমা যে বইটা পড়ছিল তার নাম জঙ্গম। লেখকের নাম বনফুল। কড়া নাড়ার প্রবল শব্দে সে বই ছুঁড়ে ফেলে দৌড়ে এলো মায়ের ঘরে। সাফিয়া 3 মেয়েকে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে মাস্টার লক তালা লাগালেন। বাবুকে কোলে নিয়ে দরজা খুলতে এলেন। যদি মিলিটারি হয়, কোলে শিশুকে দেখে দয়া হতে পারে। সাফিয়া ভীত গলায় বলল, কে? বাইরে থেকে কেউ একজন বলল, ভয়ের কিছু নাই, দরজা খোলেন। আপনি কে? নাম বললে আমাকে চিনবেন না, আমার নাম শাহ কলিম। সাফিয়া বলল, কি চান? দরজা খুলেন, তারপর বলি কি চাই। বললাম তো ভয়ের কিছু নাই,
আমি বিহারি না, বাঙালি। আমি মিলিটারির কোনো লোক না। বিহারি বা মিলিটারি হলে এতক্ষণে দরজা ভেঙে ভেতরে ঢুকে যেত। সাফিয়া দরজা খুললেন। শাহ কলিম নামের লোকটা ঘরে ঢুকতে দিলেন। শাহ কলিম বলল, আপনার বাড়ি খুঁজে বের করতে বিরাট পরিশ্রম হয়েছে। ঠিকানা ভুল ছিল। দুপুর 1টা থেকে হাঁটাহাঁটি করছি। এখন খুব সম্ভবত 4টা বাজে। 1 গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে কি আপনি একা? হ্যাঁ, আমি একা। আপনি তো একা না। এই বাচ্চাটা ছাড়াও আপনার 3টা মেয়ে আছে। আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন কেন? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নাই। যান, পানি নিয়ে আসেন। সাফিয়া পানি আনলেন। লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তার মনে হলো আসলেই ভয় পাবার কিছু নেই। লোকটা বলল, আমি এসেছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। আপনাদের কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য। সাফিয়া বললেন, আপনি কে? শাহ কলিম বলল, আমি কে সেটা তো বলেছি। আমার নাম শাহ কলিম। কবিতা লিখি। নানান পত্রপত্রিকায় আমার লেখা ছাপা হয়। আপনাদের কাছে এক ভদ্রলোক আমাকে পাঠিয়েছেন। উনি আপনার স্বামীর বন্ধু। আপনার স্বামীকে খুব পছন্দ করেন। আপনাদের কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য পাঠিয়েছেন। এখন বলেন, আছে কোনো সমস্যা? সাফিয়া আগ্রহ নিয়ে বললেন, মরিয়মের বাবা কোথায় আপনি জানেন? শাহ কলিম বলল, আমি জানি না। উনি কি বেঁচে আছেন? আমি ওনার বিষয়ে কিছুই জানি না। ওনার বন্ধু কি জানেন? তার সঙ্গে দেখা করতে পারি? শাহ কলিম বলল, ওনার বন্ধু কিছু জানে না। আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্যে। এখন দেখি আপনারাও কিছু জানেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। গলা শুকিয়ে গেছে। 1 কাপ চা খেতে পারলে ভালো হয়। চা খাওয়াতে পারবেন? চা খাবার সময় শাহ কলিমের দেখা হলো মরিয়ম এবং মাসুমার সঙ্গে। মাসুমাকে দেখে শাহ কলিম খুবই বিস্মিত হলেন। অতি রূপবতী মেয়ে, নাক সামান্য চাপা, এতে যেন রূপ ফুটেছে। মেয়েটার কথাবার্তাও চমৎকার। কথা বলার এক পর্যায়ে সে ঘাড় কাত করে, চোখ পিটপিট করতে থাকে। দেখতে ভালো লাগে। মাসুমা বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি সত্যি একজন কবি। শাহ কলিম বলল, আমি তো আসলেই কবি। মাসুমা বলল, যখন চাঁদ উঠে তখন আপনি কি করেন? হাঁ করে চাঁদের দিকে তাকিয়ে থাকেন? আমি জ্যোৎস্না দেখি। চাঁদের দিকে তাকিয়ে থাকলে তো আর জ্যোৎস্না দেখা যায় না। কোনো কবি চাঁদ দেখেন না, তারা জ্যোৎস্না দেখেন। বলুন দেখি, পূর্ণিমা কবে? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি আসলেই কবি। জ্যোৎস্নার হিসাব আপনার কাছে আছে, আমার কাছেও আছে। আর যদি বলতে না পারেন তাহলে আপনি ভূ কবি। শাহ কলিম অবাক হয়ে বলল, ভূকবি মানে কি? মাসুমা বলল, ভূকবি মানে হচ্ছে ভুয়া কবি। ও আচ্ছা। আপনি কি রাগ করেছেন? না না, রাগ করিনি। রাগ করা উচিত ছিল। রাগ করেননি কেন? তুমি এমন একটা মেয়ে যার উপর রাগ করা একজন ভূকবির পক্ষে খুবই কঠিন। শাহ কলিম রাত 8টা পর্যন্ত থাকল। তার নিজের লেখা কবিতা মেঘবালিকার দুপুর গভীর আবেগের সঙ্গে আবৃত্তি করল। কবিতা আবৃত্তির মাঝখানে অবশ্য মাসুমা 2বার খিলখিল করে হেসে উঠল। এতে কবি হিসেবে শাহ কলিমের রাগ করা উচিত ছিল। সে রাগ তো করলই না, বরং তার কাছে মনে হলো এত সুন্দর শব্দ ও ঝঙ্কারময় হাসি সে এর আগে কোনোদিন শোনেনি। তার মাথায় 1 লাইন কবিতা চলে এলো। তার হাসির তরঙ্গের ভঙ্গের মতো শব্দময় ধ্রুপদীর নদী। ধ্রুপদী শব্দটা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না, তবে শব্দটা জুৎসই। ধ্রুপদীর শেষ অক্ষর দি, আবার নদীর শেষ অক্ষরও দি। মিলটা ভালো। কবি শাহ কলিম ঠিক করল এই অসহায় পরিবারটিকে সে নিজ দায়িত্বে গ্রামের বাড়িতে পৌঁছে দেবে। শহর ছেড়ে গ্রামে যাওয়া এখন সমস্যা না। শহরে রিক্সা, ঠেলাগাড়ি সবই আছে। শহর থেকে বের হলেই নৌকা, ট্রাক আছে, বাস আছে। সামান্য চেকিং মাঝে মধ্যে হয়, সেটা তেমন কিছু না। ঢাকা শহরের প্রায় ফাঁকা রাস্তায় ঠেলাগাড়ি নিয়ে বের হয়েছে আজগর আলী এবং তার পুত্র মজনু মিয়া। মজনু মিয়ার বয়স 9-10। তার পরনে কালো রঙের প্যান্ট, গা খালি, তবে মাথায় কিস্তি টুপি আছে।
মজনু মুসলমান এই পরিচয়ের জন্য মাথায় টুপি বাঞ্ছনীয়। যে কোনো কারণেই হোক মজনুর মন বড়ই বিষণ্ণ। সেই তুলনায় আজগর আলীকে মনে হয় আনন্দে আছে। তার বয়স 40, শক্ত সমর্থ শরীর। বা পায়ে কিছুটা সমস্যা আছে বলে পা টেনে টেনে হাঁটে, তাতে ঠেলাগাড়ি চালাতে অসুবিধা হয় না। 25শে মার্চের পর সে দাড়ি রেখেছে। লোকমুখে শোনা যাচ্ছে মুখে দাড়ি আছে, কলমা জানে। এরকম সাচ্চা মুসলমানদের মিলিটারিরা কিছু বলে না, চট থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। এই খবর প্রচারিত হবার ফলে অনেক হিন্দু দাড়ি রেখেছে। বাইরে বের হবার সময় তারা মাথায় গোলটুপি দেয়, কানের ভাঁজে আতর মাখানো তুলা থাকে। এখন অবশ্য মিলিটারিরা চালাক হয়ে গেছে, দাড়ি এবং টুপিতে কাজ হচ্ছে না। খতনা হয়েছে কিনা লুঙ্গি খুলে দেখাতে হচ্ছে। আজগর আলী তার ছেলেকে নিয়ে চিন্তিত। তার খতনা এখনো হয় নাই। মিলিটারি হাতে ধরা পড়লে কোনো ঝামেলা হয়, এই চিন্তায় আজগর অস্থির হয়ে থাকে। 4 কলমা, বাপ বেটা কারোরই মুখস্থ নাই। আজগর আলী একটা কলমা জানে, কলমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কলমায় কাজ হবে কিনা কে জানে। এই কলমা মজনুকে মুখস্থ করানোর চেষ্টা করে সে কয়েকদিন ধরেই করছে, মুখস্থ হচ্ছে না। দেখা গেল কলমা জানার জন্য এবং খতনা থাকার কারণে মিলিটারি তাকে ছেড়ে দিল, ধরে নিয়ে গেল মজনুকে। মিলিটারির সঙ্গে দরবার করে কোনো লাভ হবে না, দরবার করতে গেলে উল্টা গুলি খেতে হবে। চোখের সামনে থেকে ছেলে ধরে নিয়ে যাবে, কিছু বলা যাবে না। চোখের পানি ফেলা যাবে না। মিলিটারি চোখের পানি দেখলে রেগে যায়, মুখে হাসি দেখলে তারা রাগে, চোখে পানি দেখলেও রাগে। বড়ই আজীব জাত। আজগর আলী ছেলের দিকে ফিরে বলল, ভাবধন শরীরটা কি খারাপ? শরীর খারাপ হইলে গাড়ির উপর উঠা বস, আমি টান দিয়ে নিয়ে যাব। মজনু বলল, শরীর ঠিক আছে। খিদা লাগছে? না। খিদা লাগলে বলবা, আইজ গোস পরোটা খাবো। অবশ্য রিজিকের মালিক আল্লাহ পাক, ওনার হুকুম হইলে খাবো, হুকুম না হইলে কাল কলের পানি। মজনু কিছুই বলছে না, মাথা নিচু করে হাঁটছে। আজগর বলল, মার জন্য পেট ফুরে? মজনু সঙ্গে সঙ্গে বলল, এইবার রোগ ধরা পড়ছে। ছেলের মন খারাপের জন্য, মার জন্যে। অনেকদিন মায়ের দেখা নাই, এদিকে আবার শুরু হয়েছে সংগ্রাম, খোঁজ খবরও নাই। বলছি তো যাব। এখন ফতেঘাটে চেকিং বেশি, মিলিটারি ধরতেছে সমানে। 19-20 দেখলেই ঠুসটাস। তোরে নিয়ে আমার বেশি বিপদ। খতনা হয় নাই, এদিকে আবার খলমা মুখস্থ নাই। মুখস্থ হইছে? না। কদি ধরাই দিতেছি। প্রথমে লা ইলাহা, তারপর জানি না। আজগর আলী তাকিয়ে দেখল ছেলের চোখ মুছছে, লক্ষণ ভালো না। চোখের পানি মায়ের জন্য। ছেলের বয়স তো কম হয় নাই। এখনও যদি দুধের পোলার মতো মামা করে তাহলে চলবো কেমনে? এখন রোজগার পাতি শিখতে হবে। 2টা পয়সা কিভাবে আসে সেই ধান্দায় থাকতে হবে। মামা করলে তো মায়ের আদর পাওয়া যায়, ভাত তো আর পাওয়া যায় না। জগতে সার কথা কি? জগতে সার কথা মা না, বাপ না। জগতে সার কথা ভাত, হিন্দুরা বলে অন্ন। বাপরে, খিদা লাগছে? না। খিচুড়ি খাবি? খিচুড়ি? আজকাল কি কারণে জানি খিচুড়িকে বলে খেচুড়ি। এই খাদ্যটা তার বড়ই পছন্দ। 1 প্লেট 8 আনা নেয়, 8 আনার প্লেট ভরে না। খেচুড়ির কথাতেও ছেলের চেহারার কোনো পরিবর্তন হলো না। সে এখনও রাস্তার দিকে তাকিয়ে হাঁটছে, চোখ তুলছে না। আজগর বলল, আচ্ছা যা, বৃহস্পতিবারে নিয়ে যাবো। বৃহস্পতিবার দিন ভালো, রহমতের দিন। বারের সেরা জুম্মাবার, কিন্তু বৃহস্পতিবারও মারাত্মক। থাকবে কিছুদিন মার কাছে, আমি চেষ্টা নিব এর মধ্যে খতনা করাইতে। হাজম পাইলেই হয়। সংগ্রামের সময় কে কই গেছে। মজনুর মুখে হাসি ফুটল। সে বলল, ভোক লাগছে। কি খাবি? খেসুরি, ডিমের সালন দিয়া ভাত। আজকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। সুখাদ্য বাদ দিয়ে সে চায় ডিমের সালন। খেচুরির খাবারের মতো এত সুযোগ সে হেলায় হারাচ্ছে। জীবনে যখন বড় বড় সুযোগ আসবে সেগুলো হারাবে। খেচুরি খাইয়া দেখ। ডিমের সালন খাবো।
আচ্ছা যা, ডিমের সালনে সই। আজগর ঠেলা গাড়ি ঘোরালো। সে বেশ আনন্দে আছে, কারণ গত কিছুদিন তার রোজগার ভালো হয়েছে। লোকজন মালামাল নিয়ে ঢাকা ছাড়ছে। কেউ যাবে কমলাপুর, কেউ বাসস্ট্যান্ড, সঙ্গে দুনিয়ার জিনিস। তারা ভাড়া হিসেবে যা দিচ্ছে তা পুরাটাই লাভ। ঠেলার মালিককে কিছু দিতে হচ্ছে না, কারণ 25শে মার্চের পর ঠেলা মালিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে হয় ঘটনা ভালো না। 25শে মার্চ রাতে ঠেলাটা ছিল আজগরের কাছে। তার শরীর ভালো ছিল না, পা ফুলে গিয়েছিল। সে ঠেলাটা নিজের কাছে রেখে দিয়ে ভেবেছিল সকালে মালিকের কাছে যাবে, ঘটনা ব্যাখ্যা করবে। তারপর তো লেগে গেল ধুরুনধাম, যাকে বলে রোজ কেয়ামত। দুদিন পর কেয়ামতের একটু ঠান্ডা হলে সে গেল ঠেলা মালিকের খোঁজে। মালিক দুটো ঘর তুলে থাকেন কাটা বনে। গিয়ে দেখে কোথাও ঘর, কোথায় কি, ব্যাপক পরিষ্কার। ঘরবাড়ি কিছুই নেই। সে অবাক হয়ে তাকিয়ে আছে। এক দাড়িওয়ালা আদমি এসে বলল, আরে খুঁজেন? সে ভয়ে ভয়ে বলল, ঠেলা মালিক ইদ্রিস রে খুঁজি। টিনের ঘর ছিল, ঘরের সামনে 2টা আম গাছ, কোমর সমান উঁচা। দাড়িওয়ালা বলল, টিনের ঘর, ছনের ঘর সব শেষ, আম গাছ, জাম গাছ সব শেষ, ঘরের বাসিন্দারাও শেষ। বাড়িতে যান, আল্লাহ খুদার নাম নেন। সেই দুঃসময়েও আসগরের মনে হল, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এরকম ভয়ঙ্কর ঘটনার মধ্যেও কিছু মঙ্গল আল্লাহ পাকে রেখেছেন। যেমন এই ঠেলাটার মালিক বলতে গেলে সে দৈনিক 3 টাকা ঠেলার জমা তাকে দিতে হবে না। শরীর যদি কোনো রকমে খারাপ হয়, ঠেলার উপরে চাদর বিছিয়ে ঘুম দেবে। মালিকের জমার টাকা কিভাবে দিবে এ নিয়ে অস্থির হতে হবে না, বরং সে ঠেলা অন্যকে ভাড়া দিতে পারবে। বলতে গেলে সে এখন ঠেলার মালিক। কথায় আছে, আইস ফকির কাইল বাদশাহ। কথা মিথ্যা না। তাকে দিয়ে এটি মীমাংসা হয়েছে। আল্লাহ পাকের অসীম রহমত, সংগ্রামের মধ্যেও সে ভালো রোজগার করছে। ঢাকা ছেড়ে যাওয়া এখন ঠিক হবে না, কিন্তু যেতে হবে ছেলের জন্য। মা ছাড়া ছেলে কিছুই বোঝে না। জীবন যে বড় জটিল, আল্লাহ পাক তাকে সেই বোধ দেননি। আজগর আলী মাঝে মধ্যে তাকে বোঝাবার চেষ্টা করেন, নানান বিষয়ে উপদেশ দেন। ছেলেকে উপদেশ দিতে তার ভালো লাগে। উপদেশ শুনে তার ছেলে গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ায় আর মুখে বলে হুম। ছেলের মুখে হুঁ শুনতে তার বড় ভালো লাগে। কঠিন সময় বেঁচে থাকার জন্য উপদেশের প্রয়োজন আছে। আজগর নানান বিষয়ে উপদেশ দেয়। ধর্ম, আল্লাহ পাকের বিচার, সবরে মেয়াফলের মীমাংসা, কিছুই বাদ যায় না। তবে তার বর্তমান উপদেশ প্রায় সবই মিলিটারি সম্পর্কিত। ভাবদন শোন, মিলিটারি দেখলে তার চোখের দিকে তাকাইবা না। মাথা নিচু কইরা হাইটে চলে যাবা, যেন কিছুই দেখো নাই। মনে থাকবে? মিলিটারি যদি বলে হোল্ড, দৌড় দিবা না। দৌড় দিছ কি শেষ, ধুম, পিঠের মধ্যে এক গুল্লি। মনে থাকবো? মিলিটারির দিকে তাকায়া হাসবা না, চোখের ফানিও ফেলবে না। হাসি, চোখের ফানি, এই 2টা জিনিস মিলিটারির কাছে বিষ। মনে থাকবো? সময় সুযোগ হইলে বলবা পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা বলছো কি গুরুম গুরুম। গুল্লি যে কয়টা খাইবা তার নাই ঠিক। মনে থাকবো? মিলিটারির মধ্যে কিছু আছে কালা ফিরান ফিন্দে, এরার নাম কালা মিলিটারি। এরা সাক্ষাৎ আজরাইল। দূর থেকে যদি দেহ কালা জামা, ফুরুত কইরা গলির মধ্যে ঢুকবা। উকি দিয়া দেহনের কথা মনে আনবা না। মনে থাকবো? পথে যখনই নামবা একদমে আল্লাহু আল্লাহু করবা। আল্লাহ পাকে 99 নামের সেরা নাম আল্লাহু। খাওয়া খাদ্যের মধ্যে সেরা খাদ্য যেমন খিচুড়ি, আল্লাহ পাকের নামের মধ্যে সেরা নাম আল্লাহু। দিনের মধ্যে আল্লাহর থাকলে ভয় নাই। মনে থাকবো? আজগর আলীর গন্তব্য নীলক্ষেতের ভাতের দোকান। এখানে কয়েকটা দোকান আছে, খাওয়া 1 নম্বর। তাদের তরকারি ঝোল 2-3 বার নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ডাইলের বাটি 2 আনা, 1 বাটি শেষ করলে আরও কিছু পাওয়া যায়, সেইটাই মাগনা। বলাকা সিনেমা হলের কাছে এসে আজগরের হাত পা ঠান্ডা হয়ে গেল। 5-6 জন কালো মিলিটারি দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে কাপড়ের হুড লাগানো আলিশান এক ট্রাক। ট্রাকের ভিতরে মিলিটারি, তবে কালা মিলিটারি না। আজগর চাপা গলায় বলল, ভাবধন তাকাইস না, সিনেমা হলের দিকে তাকাইস না। দমে দমে আল্লাহ বল, মাথার টুপি ঠিক কর, ব্যাখ্যা হয়ে আছে। আজগর আলী পেছনে ফিরে ছেলের কাণ্ড দেখে হতভম্ব। টুপি ঠিক করার বদলে সে চোখ বড় বড় করে কালো মিলিটারির দিকে তাকিয়ে আছে।
এখন ছেলেকে ইশারা করার কিছু বলা ঠিক হবে না। মিলিটারি বুঝে ফেলবে ইশারায় কথাবার্তা চলছে। মিলিটারি ইশারা একেবারেই পছন্দ করে না। এই ঠেলাওয়ালা থামো। আজগর আলীর মাথায় আকাশ ভেঙে পড়ল। একে বিপদ বলে না, একে বলে মহাবিপদ। নবীজির সাফায়েত ছাড়া এই বিপদ থেকে রক্ষা নাই। আজগর আলী চোখ বন্ধ করে একমনে সূরা ফাতিহা পড়ে ফেলল। এই একটা সূরাই তার মুখস্থ। তোমার নাম কি? আজগর আলী ভালো মতো তাকিয়ে দেখে মিলিটারি না, বাঙালি এক লোক তাকে প্রশ্ন করছে। বিশিষ্ট কোনো লোক হবে, তার সঙ্গে আরও লোকজন আছে, তাদের হাতে ক্যামেরা, আরও কী সব যন্ত্রপাতি। যে প্রশ্ন করছে তার গায়ে রংচটা শার্ট, মাথায় হইলদার টুপি। মিলিটারির যমুনায় রংচটা শার্ট, মাথায় বাহারি টুপি পরে ঘুরে বেড়ানো সহজ ব্যাপার না। যে কেউ পড়তে পারে না। আজগর আলী বিনীত গলায় বলল, জনাব, আমার নাম আসগর, আমার ছেলের নাম মজনু। আমরা ভালো মন্দ কোনো কিছুর মধ্যেই নাই। টুপিওয়ালা বলল, ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু নেই। আমরা তোমার দিকে কিছু কথা রেকর্ড করব, টিভিতে প্রচার হবে। টিভি চেনো? জি জনাব, চিনি। আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের ইন্টারভিউ নিচ্ছি। ঢাকার পরিস্থিতি স্বাভাবিক, কোনো ঝামেলা নাই, এটা বলবে, বুঝেছ? জি। উল্টাপাটা কিছু বলবে না, শুধু ভালো ভালো কথা বলবে, যেমন শহর শান্ত, কোনো সমস্যা নেই, দোকানপাট খুলেছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, এইসব। ঠিক আছে? জি। ওকে, ক্যামেরা। একজন এসে আজগর আলীর মুখের সামনে ক্যামেরা ধরল। একজন ধরল ছাতির মতো একটা জিনিস। টুপিওয়ালা মাইক হাতে এসে প্রায় আজগর আলীর গা ঘেঁষে দাঁড়ালো। টুপিওয়ালার মুখ মূর্তি হাসি। আমরা এখন কথা বলছি ঢাকা শহরে খেটে খাওয়া একজন শ্রমজীবীর সঙ্গে। তিনি এবং তার পুত্র এই শহরে দীর্ঘদিন ধরে ঠেলা চালান। ভাই, আপনার নাম কি? আমার নাম আসগর, আমার ছেলের নাম মজনু। ঢাকা শহরে এখন ঠেলা চালাতে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? যে না। শহরের অবস্থা কি? অবস্থা ভালা, মাশাল্লাহ, অবস্থা খুবই ভালা। চারদিকে যা দেখছেন তাতে কি মনে হয় শহরে কোনো সমস্যা আছে? যে না। শহরের বর্তমান অবস্থা আপনি কি সন্তুষ্ট? আয়ের রোজগার হচ্ছে? জি জনাব, পাকিস্তান জিন্দাবাদ। ভাই আসগর আলী, আপনাকে ধন্যবাদ। আসগর কপালের ঘাম মুছল। আল্লাহ পাকের অসীম দয়ায় বিপদ কেটে গেছে, অল্পের উপর রক্ষা পাওয়া গেছে। টুপিওয়ালা লোকটা ভালো, সে পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে তাকে একটা সিগারেট দিল। এখানেই শেষ না, 5টা টাকাও দিল। আসগর ভেবেছিল তার মহা বিপদ, এখন দেখা গেল বড়ই সুখের সময়। আল্লাহ পাক কখন যে মানুষকে বিপদ দেন, কখন যে বিপদ থেকে উদ্ধার করে পুরস্কার দেন, বোঝা মুশকিল। কে ভেবেছিল কোনো পরিশ্রম ছাড়া মুখের কথায় রোজগার হয়ে যায়? এই জামানায় 5 টাকা কোনো সহজ ব্যাপার না। খেতে বসে মজনু সিদ্ধান্ত বদল করল। ডিমের সালন না, সে গরুর মাংস খাবে। আসগর আনন্দিত গলায় বলল, যত ইচ্ছা খা, যেটা খাইতে ইচ্ছা করে খা, তয় এখানে একটা ঘটনা আছে। মজনু বলল, কি ঘটনা? আসগর বলল, রিজিক আল্লাহ পাকের নিজের হাতে। তুই কি খাবি না খাবি সবই আল্লাহ পাক আগে ঠিক করে রাখছেন। এখন যদি তুই ডিমের সালন খাস, বুঝতে হইব আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন ডিমের সালন। আর যদি গরুর মাংসের ভুনা খাস, তবে বুঝন লাগবো রিজিকে ছিল গো মাংস। যদি 2টা খাই, তাহলে বুঝতে হইব আল্লাহ নির্ধারণ করে রাখছেন আমার পেয়ারের বান্দা মজনু মিয়া ডিমের সালনও খাবে, গো মাংসও খাবে। তোর কি 2টার খাইতে মন চাইতেছে? খা, 2টাই খা, অসুবিধা নাই, সবই আল্লাহ পাকের নির্ধারণ, আমার করণের কিছু নাই। আমি উসিলা, পুরা দুনিয়াটা তার উসিলার কারখানা। মজনু মিয়ার খাওয়া দেখে আসগরের ভালো লাগছে। কি আগ্রহ করেই না খাচ্ছে সে খাচ্ছে মাংস দিয়ে, কিন্তু ডিমটাও খেতে পাতে রেখে দিয়েছে। মাঝে মাঝে ডিমটা হাতে নিয়ে দেখছে, আবার থালার এক কোণায় রেখে দিচ্ছে। তার মনে হয় খেতে মায়া লাগছে। আহা বেচারা, 25শে মার্চ রাত থেকে 26শে মার্চ সারাদিন রাত শিখছিল না খাওয়া। তারা বাপ বেটা লুকিয়েছিল গর্তের ভেতর। মতিঝিলের বিল্ডিং বানানোর জন্য বড় গর্ত করা হয়েছিল। সেই গর্তে এই দীর্ঘ সময়ে মজনু একবারও বলে নাই ভুক লাগছে। বড়ই বুঝদার ছেলে। আসগর বলল, মাংস স্বাদ হইছে? মজনু বলল, ডিমটা খা।
অহন না, পরে। মার জন্য তোর কি বেশি পেট ফুটতেছে? আসগর আলী রহস্যময় গলায় বলল, বেশি পেট ফুললে একটা ঘটনা অবশ্য ঘটানো যায়। আজই যাওয়ান যায়। খাওয়া শেষ করে বাসে উঠলাম, চলে গেলাম, সন্ধ্যার আগে আগে উপস্থিত। এখন বাস চলাচল আছে। মজনু এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে আনন্দে কেঁদে ফেলবে। আসগর আলীর খাওয়া শেষ হয়েছে। সে টুপিওয়ালা সাহেবের দেয়া সিগারেট আরাম করে ধরিয়েছে। দোকানের ছেলেটাকে বলেছে জর্দা দিয়ে একটা পান দিতে। সে মন ঠিক করে ফেলেছে, আজই যাবে। ছেলেটা এত খুশি হয়ে তাকিয়ে আছে। খুশি নষ্ট করা ঠিক হবে না। ছেলে মেয়ের খুশি অনেক বড় জিনিস। টঙ্গী ব্রিজের কাছে মিলিটারি চেকপোস্ট। বাসের সব যাত্রীদের নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিলিটারিরা যাত্রীদের মালামাল পরীক্ষা করে দেখে। আসগর আলী বাস চেকপোস্টে থামল। বাসের ৩৮ জন যাত্রীর মধ্যে ৬ জনকে আলাদা করা হলো। কোনোরকম কারণ ছাড়াই তুরাগ নদীর পাড়ে দাঁড় করিয়ে তাদের গুলি করা হলো। মৃতদেহগুলো ভাসতে থাকলো তুরাগ নদীতে। সেই ৬ জন হতভাগ্যের একজন আসগর আলী। গুলি খাওয়ার আগ মুহূর্তে সে বুঝতে পারেনি তাকে গুলি করা হচ্ছে। সে তাকিয়েছিল মজনুর দিকে। মজনুর হাতে তার মায়ের জন্য কেনা কচুয়া রঙের শাড়ির প্যাকেট। আসগর আলীর একমাত্র দুশ্চিন্তা, মিলিটারিরা শাড়ির প্যাকেট রেখে দিবে না তো। সেদিন রাত ৯টায় নগরীর হালচাল অনুষ্ঠানে ঢাকা নগরের সমাজের বিভিন্ন স্তরের কিছু মানুষের ইন্টারভিউ প্রচার করা হলো। তাদের মধ্যে সরকারি চাকরি আছেন, ব্যবসায়ী আছেন, গৃহিণী আছেন এবং শ্রমজীবী মানুষের প্রভূত হিসেবে আসগর আলীও আছে। গৃহিণী হাসি মুখে বলল, শহরের অবস্থা এখন অনেক ভালো। বিশৃঙ্খলার সময় গরুর মাংসের শের হয়েছিল ২ টাকা, এখন সবচেয়ে ভালো ১.৫ টাকায় পাওয়া যায়। পেঁয়াজ এবং লবণের দামও কমেছে। অনুষ্ঠান শেষ হলো। আসগর আলীকে দিয়ে উপস্থাপক জিজ্ঞেস করলেন, শহরের বর্তমান অবস্থা আপনি কি সন্তুষ্ট? আসগর আলী বলল, জি জনাব, পাকিস্তান জিন্দাবাদ। আসগর আলীর সঙ্গে গলা মিলে গৌরাঙ্গ বলল, পাকিস্তান জিন্দাবাদ। গৌরাঙ্গ খাটে লম্বা হয়ে শুয়ে আছে। তার গায়ে গরম চাদর। সে চোখ বড় বড় করে টিভি দেখছে। সন্ধ্যার পর থেকে যত রাত পর্যন্ত টিভি চলে সে টিভি দেখে। শেষ অধিবেশনে পাকিস্তানের জাতীয় সঙ্গীত হয়, পাক সার জামিন সারবাত। গৌরাঙ্গ সুর করে জাতীয় সঙ্গীত গায়। তখন তাকে দেখে মনে হয় সে বেশ আরাম পাচ্ছে। সাহেদের সঙ্গে সে কথা বলে না। প্রশ্ন জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কথা বলে নিজের মনে, বিড়বিড় করে কথা। সাহেদ যখন বলে, কি বলছো, তখন সে এমন ভঙ্গিতে তাকায় যেন সাহেদ খুবই অন্যায় কোনো কথা বলেছে। যে কথা শুনে সে আহত হয়েছে। গৌরাঙ্গের আরেক সমস্যা হলো, বাথরুমে যখন যায় তখন বাথরুমের দরজা পুরোপুরি খোলা রাখে। দরজা বন্ধ করলে তার নাকি ভয় লাগে। সাহেদ বুঝতে পারছে গৌরাঙ্গের বড় ধরনের কোনো মানসিক সমস্যা হয়েছে। তাকে ভালো কোনো ডাক্তার দেখানো উচিত। এখন কোথায় পাবো ডাক্তার, কোথায় কি? শহর পুরো এলোমেলো। কখন কি এলোমেলো অবস্থা কাটবে কে জানে। তার বাসার কাছে যে ফার্মেসি আছে সেখানে মাঝে মাঝে একজন ডাক্তার বসেন। তার সঙ্গে সাহেদ কথা বলেছে। ডাক্তার সাহেব বলেছেন, পাগলের দেশে সবাই মানসিক রোগী, এ রোগের কোনো চিকিৎসা নাই। ঘুমের ওষুধ দিচ্ছি, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবেন। ঘুমের ঔষধ গৌরাঙ্গকে রাতে খাওয়ানো হয়। এতে তার ঘুম আসে না। তবে ওষুধ খাবার পর সে মোটামুটি স্বাভাবিকভাবে কথা বলে। কথার বিষয়বস্তু এলোমেলো, তবে বলার ভঙ্গি স্বাভাবিক। মিতা, আমি ঠিক করেছি মুসলমান হব, আসল মুসলমান। তুমি ব্যবস্থা করো। হিন্দু হওয়ার অনেক যন্ত্রণা, আর ভালো লাগে না। তবে দুর্গাপূজা দিতে হবে, বছরে একবার তো, চুপে চুপে দিয়ে দেব। তাতে কি কোনো সমস্যা হবে? এই জাতীয় প্রশ্নের জবাব দেওয়া অর্থহীন। সাহেদ চুপ করে থাকে। গৌরাঙ্গের তাতে সমস্যা হয় না। সে নিজের মনে কথা বলতে থাকে। মিতা শোনো, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানো? জানি না। সবচেয়ে নিরাপদ জায়গা হলো পুরানো ঢাকার হিন্দু বাড়ি। যেসব বাড়িতে মিলিটারি অ্যাটাক করে মানুষজন মেরে ফেলেছে সেসব বাড়ি। যেমন ধরো আমার বাড়ি। দ্বিতীয় দফায় সেই বাড়িতে মিলিটারি ঢুকবে না। বুঝেছ মিতা? বুঝেছি। আমি ঠিক করেছি নিজের বাড়িতে গিয়ে থাকব।
বাড়ি দখল ছেড়ে দেয় তো ঠিক না, বুদ্ধি ভালো করেছি না? হ্যাঁ, তুমিও চলো আমার সঙ্গে, দুই ভাই একসঙ্গে থাকবো। ঘুমাও, রাত অনেক হয়েছে। রাত হয়েছে বলেই তো আমি ঘুমাবো না মিতা, তোমার তো জানা উচিত আমি রাতে ঘুমাই না, দিনে ঘুমাই। নিজের নাম এখন দিয়েছি গৌরাঙ্গ পেচক, নাম ভালো হয়েছে না? হ্যাঁ, মুসলমান হওয়ার পর নাম বদলাতে হবে। মিতা, বলো তুই কি নাম দেয়া যায়? তোমার সঙ্গে মিল রেখে একটা নাম ঠিক করো। আচ্ছা, করব না, এখন করো। বিরক্ত করো না তো, নানান যন্ত্রণায় আছি, এখন আর বিরক্ত ভালো লাগে না। আমি তোমাকে বিরক্ত করি? সাহেব চুপ করে আছে, তার এখন সত্যি বিরক্ত লাগছে। গৌরাঙ্গ গলা উঠিয়ে বলল, বিরক্ত করি? জবাব দাও, বিরক্ত করি? হ্যাঁ, করো। আর করব না, কাল সকালে আমি চলে যাব। কোথায় যাবে? সেটা আমার বিষয়। তুমি কোনোদিনে আমাকে পছন্দ করো না, সেটা আমি জানি। সকাল হোক, রাস্তায় রিক্সা নামলে আমি বিদায় হব। তোমার শরীর ভালো না, এখন পাগলামি করার সময়ও না। এখন কি করার সময়? বিরক্ত করার সময়? টাইম ফর অ্যানোয়েন্স। আমার নতুন নাম কি এখন গৌরাঙ্গ বিরক্ত দাস, সংক্ষেপে জিবি দাস? প্লিজ চুপ করো। না মিতা, আমি চুপ করব না, আমি বিরক্ত করতেই থাকবো। যা বিরক্ত করার আজ রাতেই করব, সকালে আমাকে পাবে না। পরদিন ভোরবেলা গৌরাঙ্গ সত্যি শাহেদের বাসা ছেড়ে চলে গেল। শাহেদকে কিছু বলে গেল না। শাহেদ তখনও ঘুমে। শাহেদের বালিশের কাছে একটা চিঠি লিখে গেল, 2 লাইনের চিঠি। মিতা, চলে গেলাম, তুমি ভালো থেকো, ইতি গৌরাঙ্গ বিরক্ত দাস। আমার নাম গৌরাঙ্গ বিরক্ত দাস, আমি এখন নিজের বাড়িতে আছি। কি মজা, কি মজা, নিজ বাড়িতে বাস করি, নিজের মনে খাই, তাই। গৌরাঙ্গের কাছে মনে হলো সে আনন্দে আছে, বেশ আনন্দে আছে। তার বাড়িঘর ঠিক আছে, জিনিসপত্র ঠিক আছে। বুক সেলফের পেছনে হাত দিয়ে সে একটা পুরো ওল্ড স্মাগলারের বোতল পেয়ে গেল। মুখ পর্যন্ত খোলা হয়নি। আধা বোতল রাম পাওয়া গেল। রাম এমন জিনিস যে নষ্ট হয় না, যতদিন যায় ততই তার স্বাদ বাড়তে থাকে। রামের স্বাদ ঠিক আছে কিনা তা দেখার জন্য বোতল থেকে সরাসরি কয়েক ঢোক খেল। স্বাদ ভালো আছে, শুধু যে ভালো আছে তা না, স্বাদ জমেছে, হেভি জমেছে। গৌরাঙ্গের মনে হলো রাম নামে এমন একটা ভালো জিনিস তৈরি হয়েছে, অথচ লক্ষণ নামে কিছু তৈরি হয়নি। লক্ষণ নামে কিছু থাকলে সে 2 ভাইকে পাশে নিয়ে বসত, 1 চুমুক রাম, 1 চুমুক লক্ষণ। বাহ, কি আনন্দ! সদর দরজা বন্ধ, বাড়ির জানালাগুলোও বন্ধ। ঘর দিনের বেলাতেও অন্ধকার হয়ে আছে, এই ভালো। অন্ধকারে আলাদা আনন্দ আছে। মানুষ এমন এক জীব যে আনন্দ পেতে চাইলে আনন্দ পাওয়ার ব্যবস্থা করতে পারে। এই যে গৌরাঙ্গ আনন্দ পাচ্ছে, সে বসার ঘরে কার্পেটে পা ছড়িয়ে বসে আছে। তার কাছে এখন মনে হচ্ছে সংসার আগের মতো আছে। নীলিমা উপরের তলায় তার বাবার কাছে আছে, সঙ্গে রুনিকে নিয়ে গেছে। নিশ্চয়ই গৌরাঙ্গের সঙ্গে তেমন ঝগড়া হয়েছে, রাগ করে বাবার বাড়ি গিয়ে বসে আছে। মেয়েদের এই স্বভাব, ঝগড়া মাথার ভেতর রেখে দেয়। পুরুষ মানুষ এই কাজ কখনো করে না। যখন ঝগড়া হবে, পুরোপুরি হবে, 5-10 মিনিট ভুলে যাবে। মেয়েরা ভুলবে না, তারা 5 বছর ঝগড়া মাথায় রেখে দিবে। গৌরাঙ্গ রামের বোতলে আরও কয়েকবার চুমুক দিল। প্রায় খালি বোতল রেখে দেবার কোনো মানে হয় না। তাছাড়া আজ দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। এই জিনিস পেটে থাকলে খিদে লাগবে না। ঘরে পিনপিন করছে মশা, তবে মশাগুলো ভালো, তাকে কামড়াচ্ছে না। দিনের মশা কামড়ায় না, রাতের মশা কামড়ায়, ব্যথা লাগে চামড়ায়। বাহ, ভালো কবিতা হয়ে গেছে তো। দিনে মশা কামড়ায় না, রাতের মশা কামড়ায়, ব্যথা লাগে চামড়ায়। কবিতাটা রুনিকে বললে মজা হতো। মেয়েটা কবিতা পছন্দ করে। মেয়েটা এখন আছে তার দাদু ভাইয়ের সঙ্গে। দাদু ভাইয়ের নাম হরিভজন সাহা। সমাসের বেশ বাক্য নির্ণয় করো, হরিভজন। হরিকে যে ভজন করে, হরিভজন। যা বেটা, হরিকে ভজন করতে থাক, এদিকে সংসার শেষ। মশাকে এখন গৌরাঙ্গকে কামড়াতে শুরু করেছে। ভালো যন্ত্রণা হয়েছে তো। আচ্ছা, ঘরে কি ধূপ আছে? ধূপের দোয়া মশা থাকে না। আছে তো বটেই। নীলমা যেমন ধর্মকর্ম করা মহিলা, প্রতি সন্ধ্যাবেলায়
মহাদেবের পেটে সে ধূপের ধোঁয়া দেয়। পটে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, প্রার্থনা করে। কি প্রার্থনা করে? হে দেবাদিবেদের মহাদেব, তুমি আমার সংসারে সুখে রেখো। মহাদেবকে এত ধোঁয়া খাইয়ে লাভ কি হয়? সংসার মিলিটারি ছাড়খাড় করে দিয়েছে, সব শেষ করে একজনকে বাঁচিয়ে রেখেছে মশার কামড় খাওয়ার জন্য। গৌরাঙ্গ বোতলে লম্বা চুমুক দিয়ে মনে মনে বলল, খা মশা খা, হিন্দুর রক্ত খা। গৌরাঙ্গ চিন্তিত বোধ করছে, চিন্তা ভাবনা অন্যদিকে চলে যাচ্ছে। মাতাল অবস্থায় কষ্টের কথা ভাবলে কষ্ট 10 গুণ বেড়ে যায়, আবার আনন্দের কথা ভাবলে আনন্দ বাড়ে মাত্র 2 গুণ। এই বিচার ঠিক হয় নাই। কষ্ট 10 গুণ বাড়লে আনন্দ 10 গুণ বাড়া উচিত। গৌরাঙ্গ আনন্দের ভাবনা ভাবতে শুরু করল, যেন তার পেছনে তার পিঠে হেলান দিয়ে রুনি বসে আছে। রুনি প্রায়ই এরকম করে, বাবার পিঠে হেলান দিয়ে নিজের মনে পুতুল নিয়ে খেলে, গুটগুট করে কথা বলে। এই সময় সে রুনির মুখ দেখতে পায় না, এখনো যেন সেরকম হচ্ছে। ও রুনি, কি করো মা? গৌরাঙ্গের মনে হলো রুনি ক্ষীণস্বরে জবাব দিল। জবাবটা স্পষ্ট না বলে গৌরাঙ্গ শুনতে পায়নি। মাগো, গল্প শুনবে? কিসের গল্প শুনবে মা? মশার গল্প। গৌরাঙ্গ চমকে উঠল, কারণ মশার গল্প এই বাক্যটি সে স্পষ্ট শুনেছে। রুনির যেমন প্রতিটি শব্দ টেনে টেনে বলে, মশা শব্দটাও টেনে টেনে বলেছে, মশা। সে কি পিছনে ফিরে দেখবে রুনি সত্যি সত্যি তার পিঠে পিঠ লাগিয়ে বসে আছে কিনা? থাক, দরকার নেই, তার চেয়ে বরং মশার গল্প করা যাক। মাগো শোনো, এই পৃথিবীতে আগে মশা ছিল না, কিভাবে মশার জন্ম হলো সেই গল্প শোনো। জেলেরা সারা রাত মাছ ধরে, কিন্তু রাতে তাদের খুব ঘুম পায়। প্রায়ই দেখা যায় মাছ ধরতে গিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। একদিন তারা দেবী শীতলাকে বলল, ও দেবী, তুমি একটা ব্যবস্থা করে দাও না, যেন আমাদের রাতে ঘুম না পায়। দেবী বললেন, তথাস্তু। বলেই নিজের বাম হাত থেকে কিছু ময়লা জেলেদের হাতে দিয়ে বললেন, এই ময়লা তোরা তোদের বাড়ির কাছে ডুবাই ফেলে দিয়ে আসবি, এতেই কাজ হবে, রাতে আর তোদের ঘুম হবে না। তারা তাই করল। দেবীর হাতের ময়লা নিজের ডুবাই ফেলল। অমনি ডুবা থেকে পিনপিন করতে করতে হাজারে বিজারে মশা বের হয়ে এলো। এরপর কি হলো শোনো। জেলেরা মাছ ধরতে যায়, মাছ ধরতে গিয়ে ঘুমোতে পারে না, তাদের সারা রাত মশা কামড়ায়। গৌরাঙ্গ রামের বোতলের পুরোটা গলায় ঢেলে দিল। এখন তার মাথা ঘুরছে, শরীর যেন কেমন করছে। বমি হবে কি? হলে হবে, কি আর করা। দরজায় খটখট করে শব্দ হলো। গৌরাঙ্গ চমকে তাকালো। কি আশ্চর্য, নীলিমার দরজা ধরে দাঁড়িয়ে আছে। অবশ্যই চোখের ভুল, রাম বেশি খাওয়া হয়ে গেছে। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, নীলিমা, কেমন আছো? নীলিমা জবাব দিল না। দরজার ওপাশে সামান্য সরে গেল। এখন তার মুখ আর দেখা যাচ্ছে না, তবে শাড়ির আঁচল দেখা যাচ্ছে। বাতাসে সে শাড়ির আঁচল কাঁপছে, তাও বোঝা যাচ্ছে। গৌরাঙ্গের হঠাৎ মনে হলো এখন সে যা দেখছে তা সত্যি, আগে যা ঘটেছে তা সত্যি না। সে হড়বড় করে বলল, কয়েকদিন বাসায় ছিলাম না, শাহেদের ওখানে ছিলাম। শাহেদ ভালো আছে? নীলিমা জবাব দিল না। গৌরাঙ্গ বলল, তুমি কি রাগ করেছ নাকি? এখন সময় খারাপ, এখন রাগ করা ঠিক না। তুমি এক কাজ করো, অল্প কিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নাও। তোমাকে আর রুনিকে নিয়ে বর্ডার পাস করে আগরতলায় চলে যাব। অনেকে যাচ্ছে, সমস্যা নাই। এই এই কে বলল এই এই? নীলিমা বলেছে? তাহলে তো ব্যাপারটা স্বপ্ন না, যা ঘটেছে বাস্তবেই ঘটেছে। অবশ্যই বাস্তব। নীলিমার চুলের গন্ধ পাওয়া যাচ্ছে। সে গন্ধরাজ না কি তেল মাথায় দেয়, অনেক দূর থেকে সে গন্ধ পাওয়া যায়। গন্ধরাজ নাম সার্থক। কে কথা বলছে? নীলিমা তুমি? দূরে কেন, কাছে এসো। নীলিমা বলল, তুমি কোথায় বসেছো জানো? গৌরাঙ্গ অবাক হয়ে বলল, কোথায় বসেছি? তাকিয়ে দেখো। গৌরাঙ্গ তাকিয়ে দেখল সে সোফায় বসেনি, সোফার হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছে। গৌরাঙ্গ বলল, মেঝেতে বসেছি,
সামান্য ধুলা আছে। ভালো করে দেখো, কালো দাগ দেখতে পাচ্ছ না? পাচ্ছি। কিসের দাগ? কিসের দাগ তুমি জানো না? না। রক্ত শুকিয়ে গেলে কালো দাগ হয়, তুমি জানো না? গৌরাঙ্গ অবাক হয়ে কালো দাগ দেখছে। তার হাত পা শিরশির করছে, বুকে চাপা যন্ত্রণা কেমন যেন লাগছে। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, পানি খাবো, পানি। নীলিমা দরজার আড়াল থেকে সরে গেল। সে কি পানি আনতে গিয়েছে? গৌরাঙ্গ পানির জন্য অপেক্ষা করতে করতে বমি করল। কালো দাগগুলো অমনিতে বমিতে ঢাকা পড়ে গেল। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। ঘর নষ্ট হয়েছে, তাতে অসুবিধা নেই। এই ঘরে সে তো আর থাকছে না। সে মেয়েকে আর তার স্ত্রীকে নিয়ে বর্ডার ক্রস করতে আগরতলা যাবে। কলকাতা যেতে পারলে ভালো হতো, আত্মীয় স্বজন আছে। আগরতলা পরিচিত কেউ নেই, তাতে অসুবিধা হবে না। অনেকগুলো ক্যাশ টাকা তার সঙ্গে আছে। উহু, ভুল হয়েছে, তার সঙ্গে নেই। সে টাকা শাহেদের কাছে রেখে এসেছে। শাহেদের কাছে টাকা রাখা আর ব্যাংকে টাকা রাখা সমান, বরং ব্যাংকে রাখার চেয়েও ভালো। ব্যাংক ছুটির দিন বন্ধ থাকে, শাহেদকে সারাদিনই পাওয়া যাবে। শুধু একটাই সমস্যা, শাহেদ সারাদিন পথে পথে ঘুরে। কখন গুলি করে মিলিটারি তাকে মেরে ফেলবে কে জানে। গৌরাঙ্গ চাপা গলায় ডাকল, নীলিমা, নীলিমা। মনে হলো অনেক দূর থেকে নীলিমা বলল, কি? আচার্য ভবতোষ বাবুর ঠিকানা কি তোমার কাছে আছে? ওনার ঠিকানাটা লাগবে। বর্ডারের দিকে রওনা হবার সময় ভবতোষ বাবুর কাছ থেকে 3টা রক্ষা কবচ নিব, তোমার জন্যে, রুনির জন্য আর আমার জন্য। রক্ষা কবচ গলায় থাকলে আর কোনো ভয় নেই। তোমার বাবাকে যে মিলিটারিরা মেরে ফেলেছে, এতে একদিক দিয়ে ভালো হয়েছে। উনি বেঁচে থাকলে ওনাকে নিয়ে বর্ডার ক্রস করা মুশকিল হতো। বুড়ো মানুষ হাঁটতে পারত না। তুমি তোমার বাবার মৃত্যু নিয়ে মন খারাপ করবে না। বয়স হয়েছে, মারা গেছেন, অপঘাতে মৃত্যু হয়েছে, এটাই সমস্যা। প্রেতজনী প্রাপ্ত হবেন, তার নামে পিণ্ডি দিতে হবে। সব ব্যবস্থা আমি করব, মোটেই চিন্তা করবে না। আচ্ছা, পানি আনো, পানি কুলি করব। গৌরাঙ্গ দেখছে নীলিমার দরজা ধরে দাঁড়িয়ে আছে, নড়ছে না। তার চেহারাও অস্পষ্ট। তাহলে কি সে মদের ঝুঁকে চোখে ভুল দেখছে? গৌরাঙ্গ এবার হতাশ গলায় মেয়েকে ডাকল, রুনি, ও রুনি, রুনি। নেশা কেটে যাবার পর গৌরাঙ্গ স্বাভাবিক, পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। তৃপ্ত করে গোসল করল, চাল ডালের খিচুড়ি রাঁধল। খিচুড়ি রাঁধার ব্যাপারটা সে শাহেদের কাছে শিখেছে। রান্না এত সহজ সে তা আগে কখনো বুঝতে পারেনি। আগে বুঝতে পারলে নীলিমার কাছ থেকে 2-1টা রান্না শিখে রাখত। ইলিশ মাছের পাতুরি শিখে রাখতে পারলে কাজের কাজ হতো। গৌরাঙ্গ নিজের রান্না খুবই আনন্দ করে খেল। শাহেদের জন্য তার সামান্য মন খারাপ হলো। শাহেদ এই খিচুড়ি খেলে মজা পেত। সেই খিচুড়িতে বুদ্ধি করে তরকারি চামচে 1 চামচ ঘি ঢেলে দিয়েছে। শুকনো মরিচের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিলে অসাধারণ গন্ধ বের হয়। শাহেদ পাশে থাকলে গল্প করতে করতে খাওয়া যেত। সে বলতো, মিতা, খিচুড়ি কেমন হয়েছে? তোরটার চেয়ে ভালো না? শাহেদ অবশ্যই বলতো, ভালো। সে বলতো, বল দেখি, খিচুড়ির পেছনে কার ভূমিকা প্রধান? 10 টাকা বাজি, তুই বলতে পারবি না। তুই হয়তো ভাবছিস তোর অবদান, আসলে তাই না। তাহলে কার অবদান? নীলিমার অবদান। সে প্রতিটা জিনিস গুছিয়ে রেখেছে বলে এত মজার খিচুড়ি খাওয়া যাচ্ছে। চাল, ডাল, মশলাপাতি, তেল, ঘি সবে আছে। মিউজিয়ামে জিনিসপত্র যেরকম যত্ন করে সাজিয়ে রাখে, সেভাবে রাখা আছে। শাহেদ বলতো, ভাবিকে সবসময় দেখেছি গোছানো মহিলা। সে বলতো, গোছানো এক জিনিস আর নীলিমা অন্য জিনিস। বল দেখি, ঘরে কয় পদের ডাল? বলতে পারলে 10 টাকা বাজি। বলতে পারবো না। ডাল আছে 4 পদের, মুসুরি, মশকলাই, মুগ এবং বুটের ডাল। মধু খেতে চাস? মধু আছে 2 রকমের, সুন্দরবনের মধু, হামদর্দের ওষুধ টাইপ মধু। খাবি একটু মধু? খিচুড়ি শেষ করে 1 চামচ খা, ডেজার্ট হিসেবে খা। খাওয়া দাওয়া শেষ করে গৌরাঙ্গ লম্বা একটা ঘুম দিল। ঘুম থেকে উঠল সন্ধ্যা পার করে। সে কোনো বাতি জ্বালালো না। টিভি চালিয়ে কিছুক্ষণ টিভি দেখল।
সামরিক আইন প্রশাসকের নির্দেশ প্রচারিত হচ্ছে। সে খুব চেষ্টা করল নির্দেশগুলো মনে রাখতে। নির্দেশ পুরোপুরি পালন করতে হবে। যে দেশে সে বাস করে তাকে তো সেই দেশের নিয়ম মানতেই হবে। টিভি দেখার পর সে ট্রানজিস্টার রেডিও নিয়ে বসল। ট্রানজিস্টারের নব ঘোরানোর মজা আছে। এই শোনা যাচ্ছে রেডিও পিঙ্কি চ্যাং ম্যাও ম্যাও ক্যাও, এই বাংলা সংবাদ। এই আবার চিং মিং পিং। ট্রানজিস্টারের নব ঘোরাতে ঘোরাতেই সে আকাশবাণী শিলিগুড়ি ধরে ফেলল। সেখানে বলা হচ্ছে, মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষণা। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রধান সেনাপতি কর্নেল MAG উসমানী। তারিখ 10 এপ্রিল। গৌরঙ্গের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল তার পরদিন। তাকে দেখা গেল রাস্তায় রাস্তায় ঘুরছে। যে কাউকে দেখলে এগিয়ে যাচ্ছে, গলা নিচু করে বলছে, বলেন দেখি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? 1 মিনিট সময়, 1 মিনিটের ভেতর বলতে পারলে পুরস্কার আছে। বলতে পারছেন না? সহজ প্রশ্ন করি, বলেন দেখি আমার মেয়ের নাম কি? 3টা চান্স দেব, 3 চান্সে বলতে পারলে পাস। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর 8ম পর্ব। আমি নিয়মিতভাবে আপনাদেরকে গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।